সারপ্রাইজ থাক না, জানতেই পারবে দু একদিনের মধ্যে। তুমিও তো বলনি কি তোমার বউয়ের নামটা। ওটাও না হয় সারপ্রাইজই থাক, মনে হয় দু একদিনের মধ্যেই জেনে যাবে। এগুলো কিন্তু খুব খারাপ। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। দিস ইজ নট ফেয়ার এট অল। কি বক্তব্য দিদি ভাই? আমার একটা কথা জানতে ইচ্ছে করছিল, বাট আই থিঙ্ক ইউ আর বিজি, আমি পরে আসবো। তা কি করে হয়? বসো বসো, আমার কুমুদিনী সবার আগে, বাকি ব্যস্ততা তারপর। সত্যি? 100 বার সত্যি। তা বলো, তুমি কি জানতে চাও? আমি বাঙালিদের সব ফেস্টিভ্যালের কথা জানি, বাবার কাছে গল্প শুনেছি। দুর্গাপুজো, দীপাবলি, দোল, সরস্বতী পুজো, কিন্তু মাঘ উৎসব ইজ সামথিং নিউ টু মি। মাঘ মাসে হয় বলে বোধহয় মাঘ উৎসব, কিন্তু তাছাড়া। হ্যাঁ, মাঘ উৎসব সম্বন্ধে তুমি যে বিশেষ শুনবে না সেটাই স্বাভাবিক, কারণ বাঙালিদের একটা ভগ্নাংশ যারা ব্রাহ্ম ধর্ম পালন করে, অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করে, এই উৎসব কেবল তাদেরই জন্য। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই ফেস্টিভ্যালটা কেন শুরু হয়েছিল ঠাকুরদা? 11ই মাঘ এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার দিনটিকে মনে রেখে এই উৎসব পালন করা হয়। এন্ড রিচুয়ালস? কিছু না, আমাদের তো যাগযজ্ঞ তন্ত্রমন্ত্রে তেমন মন নেই, আমরা কেবল সেই নিরাকার ব্রহ্মের সাধনা করি। যে যেমন করে পারি তার স্বরূপটি উপলব্ধি করবার চেষ্টা করি, কখনো উপাসনার মধ্যে দিয়ে, কখনো গান বাজনার মধ্যে দিয়ে। গান? নাইস। আমার ইচ্ছে ছিল আমি একবার একটা মিউজিক্যাল ফেস্টিভ্যালে পার্টিসিপেট করব। অবশ্যই অংশগ্রহণ তুমি নিশ্চয়ই করবে, কিন্তু তার আগে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। অন্তর তোমার প্রস্তুত, এইবার শুধু বহিরঙ্গে সামান্য কিছু পরিবর্তন করা দরকার। তুমি তোমার রানীমাকে গিয়ে বলো তোমার সাজসজ্জা তিনিই ঠিক করে দেবেন। গ্রেট। একটু বুঝিয়ে বলুন না কেসটা কি? কোন কেসটা? এই সবাই কটা গান করলো আর পরম ব্রহ্ম করে কঠিন কঠিন কয়েকটা শব্দ বললো, ব্যাস হয়ে গেল মাঘ উৎসব। তা কেন? দেখো, এই ব্রাহ্ম সমাজ, মাঘোৎসব, এগুলোর একটা বিরাট সামাজিক ভূমিকা আছে। কিরকম? মাঘোৎসবের দিনে ওই যে পংক্তি ভোজ, ওইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা আমাদেরও সবকিছুতে ওই কবজি ডুবিয়ে ভোজ খাওয়ার ব্যাপারটা আছে, এর নতুন কি? না না, আসলে যে সময় এই উৎসবের চল হয়েছিল না, সেই সময় এই ব্রাহ্মণ্য হিন্দু ধর্মে জাত পাত বর্ণ ছোঁয়াছুঁই এসবের ভীষণ রকম বাড়াবাড়ি ছিল। তো সেই সমস্তর বিরুদ্ধেই তো রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মানে তখন এটা ছিল একটা একটা মার্কাটারি ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। দেখ, জাত পাত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একই পংক্তিতে বসে একসঙ্গে এক খাবার খাচ্ছে, এটা যে কত বড় বিপ্লব সে যুগে, সেটা আজ তোরা কল্পনাই করতে পারবি না। না, বুঝতে পারছি, কিন্তু এখন তো আর সেই যুগ নেই, এসব করে লাভ কি? না, ওই যে সমাজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সব মানুষ একসঙ্গে উপাসনা করছে, একসঙ্গে খাচ্ছে, সবার সঙ্গে মিলিত হবার একটা উপলক্ষ আর কি। একটা কথা ভেবে আমার খুব হাসি পাচ্ছে। এর মধ্যে আবার হাসির কি পেলেন আপনি? থামি যা বললো তাতে মনে হচ্ছে উঁচু নিচু, ছোট বড়, বড় লোক গরিব লোক, সব ভেদাভেদ ভুলে সবাইকে এক করার চেষ্টা হলো এই অনুষ্ঠান, তাই তো? একদম ঠিক তাই। আর মজাটা দেখো, সেই উৎসবটা হচ্ছে সোনার তরীতে। না কুচু স্নব এলিট ক্লাসের রিপ্রেজেন্টেটিভ দেব ফ্যামিলি ধুমধাম করে সেটা পালন করছে, যারা সাধারণ মানুষকে মানুষ বলেই মনে করে না, যাদের পা অহংকারে মাটিতেই নামে না, যারা নিজেদের সবার চেয়ে আলাদা, সবার চেয়ে উঁচু আসলে দেখতেই ভালোবাসে, আর তারা নাকি এসব উৎসব করে একটা বিশাল সোশ্যাল মেসেজ রাখবে। না না দিদিমণি, এভাবে বলাটাও ঠিক না। ওরা তো আমাকে আলাদা করে নেমন্তন্ন করেছে নাকি, মানে বেশ সম্মান টম্মান দিয়ে ডেকেছে।
মানে এই টাকা পয়সা, লেখাপড়া, বংশমর্যাদা এসবে কোথায় আমি আর কোথায় তারা, তাই না? তাও তো বেশ আমার খাতির টাতির করছে। ঝিনুক, কি বুঝছিস? থামি, তোমার ভোম্বল তো এখন থেকে শ্বশুর বাড়ি ধামা ধরা শুরু করেছে। সব নদীর রচনাকে গরুর রচনাতে নিয়ে যাবেই যাবে। খবরটা শোনার পর থেকে আমার এত আনন্দ হচ্ছে বাবা যে আমি তোমার কাছে না এসে থাকতে পারলাম না। কুমু আমাকে বলছিল যে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিশ্রামের সময়। কিন্তু আমি ভাবলাম একটু অনিয়ম করলে তো কোনো ক্ষতি নেই, বিশেষ করে এত বড় অনিয়ম যখন ঘটতে চলেছে। তোমার এই ছেলে মানুষের উচ্ছ্বাসের কারণটা আমি ধরতে পারলাম না বিশ্রী। কোন অনিয়মের বার্তা তোমাকে এত চঞ্চল করে তুলেছে সেটা যদি স্পষ্ট করে বলো, তাহলে তো আমিও তোমার আনন্দের সামিল হতে পারি। তুমি তো অনিয়মের ঝড় তুলেছো বাবা, এমনটা হবে আমি আশা করিনি। যে গোরার গান নিয়ে এত দ্বন্দ্ব, এত বিরোধ, এত রেষারেষি শুধু সোনারতরীর ভেতরেই নয়, বাংলা সংস্কৃতি জগতের বিদগ্ধ মানুষেরা যার বিরোধিতা এত সরব, সেই গোরাকে তুমি আমন্ত্রণ জানিয়েছো সোনারতরীতে। এর চেয়ে অনিয়ম আর কি হতে পারে বাবা? ওকে আমি একলব্য বলি, বড় ভালো গায় ছেলেটি। আর শুধু আনন্দ নয়, আজ আমার খুব অহংকার হচ্ছে বাবা, আমি এই সোনারতরীর একজন, তোমার ছেলে বলে। তুমি কি ভেবেছিলে বিশ্রী তোমার বাবা গুণীর কদর করতে ভুলে গেছে? না বাবা, তা নয়। আমি জানতাম এই রক্ষণশীলতার প্রাচীরের আড়ালে রবীন্দ্র চর্চার যে যজ্ঞ চলেছে তার প্রধান পুরোহিত তুমি, আর তার দরজা জানলাগুলো খুব আট করে বন্ধ করা। বন্ধ করাই তো ছিল, কিন্তু ছেলেটির গান শুনে ভাবলাম ঝোড়ো হাওয়াকে কি এমনি ভাবে রোধ করা যায়? এলো মেলো হাওয়ার দাপটে জ্বলন্ত আগুন নিভে যেতে পারে, আবার নিভন্ত আগুন দপ করে জ্বলে উঠতে পারে। তার চেয়ে চেষ্টা করে দেখি না, খুলে দিই দরজা জানলাগুলো। আমি তোমায় বলছি বাবা, গোরা তোমার এই মনের আশা পূরণ করবেই। বলা যায় না, সেও হয়তো ভগীরথের মতন গঙ্গাকে নামিয়ে আনবে আমাদের সংস্কৃতির মাটিতে। আর তা যদি হয় বাবা, তাহলে কালকের এই মিলনোৎসবের দিনটা ইতিহাস হয়ে থাকবে। কিরে পুপে, কালকে কি শাড়ি পরবি ঠিক করলি কিছু? মা জানতে চাইছিল। আমি কি করি বলতো মিষ্টদি? মানে? কালকে ঠাকুরদা গোরাকেও ইনভাইট করেছেন, প্রদীপ্তরাও থাকবে। হ্যাঁ, তো তাতে কি? আমার তো এখন প্রদীপ্তকে বলা হয়নি যে কি। আমি জানতাম, আমি বুঝতে পেরেছিলাম পুপে, তুই গোরাকে ভালোবাসিস। কিন্তু এটা তুই কি করেছিস? তুই কেন সবকিছু জানিয়ে দিসনি প্রদীপ্তদাকে? আমি চেষ্টা করেছিলাম মিষ্টদি, বিশ্বাস করো, আমি নিজেকে শেকল দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছিলাম। এই সোনারতরীর ঋণ শোধ করতে আমার নিজেকে বলে দিতেও কোনো আপত্তি ছিল না, কিন্তু সব শেকল খুলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। তোদের যখন আলাপ হয়েছিল, তোদের বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল, তখন কেন তুই ঠাকুরদাকে জানিয়ে দিসনি যে তোর প্রদীপ্তদাকে পছন্দ নয়? আমার প্রদীপ্তকে কোনোদিন অপছন্দ ছিল না মিষ্টদি। তখন আমি জানতাম এভাবেই বুঝি বিয়ে হয়, এবারই সবার হয়েছে, আমারও হবে। তারপর যখন প্রদীপ্তর সাথে মিশতে শুরু করলাম, দেখলাম এত ভালো, এত আন্ডারস্ট্যান্ডিং, এত ডিপেন্ডেবল, আমার কমপ্লেন করার কোনো জায়গাই নেই। গানের পারে